জাহিদ ভাই, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন যে তারা পিয়ার কি তারা বুঝেই না, পিয়ার খায় না, মাথায় দেয় নানান কথা। পিয়ার কি বা এটার ভালো দিক, ইতিবাচক দিক, নেতিবাচক দিক, এটা একটু দর্শকদের সহজভাবে একটু আপনি কয়েকটা কেস হ্যাঁ, স্টাডি বা এক্সাম্পল সহ একটু বুঝিয়ে বলুন। আপনাকে মানে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে প্রশ্ন করে দুই ব্যক্তি, যে জানে সে প্রশ্ন করে, আর যে জানে না সে কিন্তু প্রশ্ন করে। এখন পিয়ার নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এটি একটি খুব সহজ। পিয়ার মানে কি? সংখ্যানুপাতিক নির্বাচন। অর্থাৎ একটা দলের ভোট আছে ৩০০টি আসন আমাদের দেশে। তো ৩০০টি আসনে তিনি এই প্রত্যেকটা আসনে যদি ভোট হয় কিন্তু জয়লাভ করতে পারবেন না, সরি। কিন্তু উনি যদি পুরো বাংলাদেশের যে ভোট আছে সেই ভোটের যদি 1% ভোট পায়, সহজ হিসাব, তাহলে তার সিট হবে সংসদে 3টা। এখন প্রশ্ন আসতে পারে যে এই 3টা সিট কোথায় হবে? আমাদের দেশের সব থেকে বড় যেটা প্রশ্ন, সমস্যা, যে 1% ভোট হলে 3টা আসন পাবে, তাহলে 3টা আসন কোন এলাকায় হবে? এটা আমাদেরকে মনে রাখতে হবে। পিআর নির্বাচন যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার ন্যাশনাল ইলেকশন বা জাতীয় নির্বাচন, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি রাজভোট। তাহলে এই পিআর নির্বাচনের মাধ্যমে যারা এমপি হবেন তারা কিন্তু নেতৃত্ব দেবেন সংসদে, অর্থাৎ তারা কিন্তু রাষ্ট্র নিয়ে চিন্তা করবেন, স্থানীয় কোনো প্রতিনিধি কিন্তু তারা না। অর্থাৎ পিআর এর মাধ্যমে যে 3জন এমপি নির্বাচিত হচ্ছেন একটা দলে, সেই দলের 3জন এমপি তারা তাদের দায়িত্ব কর্তব্য হবে কিন্তু সংসদে, কোনো নিজ এলাকায় না। তাহলে প্রশ্ন আসতে পারে যে স্থানীয় যে প্রতিনিধি তারা কারা হবে? আমাদের ভোট তো দুটো হয়, একটা হচ্ছে রাজভোট আর একটা হচ্ছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন যেটা, যেমন আপনার আছে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা আপনার হচ্ছে জেলা পরিষদ, এইগুলো হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি। মানুষের যখন সমস্যা হবে তখন এই যে মেম্বার বা চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা যে জেলা পরিষদের চেয়ারম্যান, তার কাছে গিয়ে স্থানীয় লোকগুলো তাদের সমস্যার কথা বলবে। আর পিয়ারের মাধ্যমে যারা হবে, বিশেষ করে আপনার রাজভোট বা ন্যাশনাল ইলেকশন যেটা, সেইখানে একটা দল থেকে যদি 3জন হয় তাহলে এই 3জন যেখান থেকে সেখান থেকে হতে পারে, কারণ তাদের দায়িত্ব তো হচ্ছে আপনার সংসদে, তাদের দায়িত্ব কিন্তু এই মানে স্থানীয় কোনো এলাকা না, তারা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তারা তাদের দায়িত্ব হচ্ছে সংসদে প্রতিনিধিত্ব করা। এটা হচ্ছে মানে মেন বিষয়। এখন একটা দল থেকে যদি 1% ভোট না পাই, তাহলে ধরেন যে পয়েন্ট মানে 333 পেয়েছে, তাহলে সে একটা সিট পাবে। একটা সিট কোথায় হবে? এই একটা সিট হবে ওই দল যাকে মনোনয়ন দেবেন সেই ব্যক্তিটি হবেন ওই সংসদের ওই দলীয় প্রতিনিধিত্ব করবেন। সেই ব্যক্তির বাসা যেখানে ইচ্ছে সেখানে হতে পারে, কারণ ওনার তো মূল দায়িত্ব হচ্ছে সংসদে নেতৃত্ব দেওয়া, সংসদে প্রতিনিধিত্ব করা। সরকার ঠিকমতো কাজ করছেন কিনা এমপিরা সেই কাজটা দেখবেন, স্থানীয় কি হচ্ছে সেটা তো দেখা তাদের দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে সংসদে। স্থানীয় যারা থাকবে তাদের সাথে সমন্বয় থাকবে। এখন দেখেন পিয়ার হলে লাভটা কি? এই যে দেখেন আপনার ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এখানে কি ছাত্র দলের কি কোনো ছাত্র নাই? কিন্তু ওরা সিট পেয়েছে কয়টা? কোথাও 2টা, কোথাও 3টা, কোথাও 1টা, কোথাও 4টা, বা কোথাও মানে আরো ডিপ্লোরেবল সিচুয়েশন। কিন্তু পিয়ার হলে লাভটা কি হতো? অন্তত বিএনপি বা ছাত্র দল এর চেয়ে বেশি কিন্তু ভোট পেত। তার প্রমাণ আপনাকে একটা দেখাই। 1991 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,17,90,361, আর বিএনপি ভোট পেয়েছিল 1,05,07,549টি ভোট পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সিট পেয়েছিল মাত্র 88টি, আর বিএনপি সিট পেয়েছিল মাত্র 140টি। অথচ আওয়ামী লীগ ভোট বেশি পেয়েছিল 12,82,812টি। তাহলে আওয়ামী লীগ 12,82,812 ভোট পাওয়ার পরেও তারা আসন পেয়েছে মাত্র 88, আর বিএনপি এত ভোট কম পাওয়ার পরেও তারা আসন পেয়েছে 140। অপরদিকে জাতীয় পার্টি তারা ভোট পেয়েছিল, যা তার থেকে জামাত ভোট পেয়েছিল প্রায় 1 লক্ষ বেশি পুরো বাংলাদেশে। অথচ জাতীয় পার্টি সিট পেয়েছিল 35টি, আর জামাত সিট পেয়েছিল মাত্র 18টি। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে কি হলো? আমরা বলতেছি গণতন্ত্র মানে কি? অধিকাংশের মতামত অনুযায়ী রাষ্ট্র চলবে বা দেশ চলবে বা সমাজ চলবে বা প্রত্যেকটা জায়গাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাহলে অধিকাংশের মতামত কি এখানে হলো?
হলো না কিন্তু, বরং কি হলো, বিএনপি অল্প ভোট পাওয়ার পরেও, অর্থাৎ আওয়ামী লীগের চেয়ে কম ভোট পাওয়ার পরেও তাদের নেতৃত্বে সংসদ চলবে। তাহলে কি হলো, এখানে সকল জনগণের মতামত কিন্তু বাস্তবায়ন হলো না। সকল জনগণের মতামত যদি বাস্তবায়ন করতে চান, তাহলে সহজ বুদ্ধি হচ্ছে পিআর যদি এই নিয়মটি ফলো করা হয়, তাহলে ওখানে প্রত্যেকটা দলের আপনার কি থাকবে, অংশগ্রহণ থাকবে, প্রত্যেকটা দলের আধিপত্য থাকবে। এককভাবে কেউ যে আপনার অ্যানার্কি তৈরি করবে বা এককভাবে যে কেউ মানে খবরদারি করবে, সেই সুযোগ কিন্তু থাকবে না পিআরে আসলে, কারণ প্রত্যেকটা দলের ওখানে প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ আমি মনে করি পিআর যদি হয়, বিশেষ করে ছোট দল যেগুলো আছে, এই দলগুলো দীর্ঘদিন থেকে তারা আন্দোলন করে আসছে, আন্দোলন সংগ্রাম করে আসছে, কিন্তু ওরা 20 বছর, 30 বছর, 40 বছরে তারা সংসদে যেতে পারে নাই। কিন্তু যদি পিআর পদ্ধতিতে হয়, এই দলগুলোরও একজন বা দুইজন বা তিনজন অবশ্যই সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। তাহলে এই ব্যক্তিটিও তার মনের কথাটি সংসদে গিয়ে বলতে পারলো। আমি মনে করি যে পিআর পদ্ধতিতে যদি আসা হয়, তাহলে প্রত্যেকটি দলের অংশগ্রহণ থাকবে, আর বড় দলগুলো কখনোই পিআর এর পক্ষে যাবে না, বা যে দলটি সবচেয়ে বড় সে দলটি পিআর এর পক্ষে যাবে না। কারণ পিআর যদি হয়, তাহলে তার যে আধিপত্য বিস্তারের যে চিন্তা, তার যে মানে ক্ষমতাকে কক্ষীভূত করার যে চিন্তা, সেই চিন্তা কিন্তু পিআর এ আসলে কিন্তু হবে না। এজন্য বড় দল যে যে দলটি সবচেয়ে বড় আমাদের দেশে, সে দলটি পিআর এ না যাওয়ার একমাত্র কারণ যে উনি এককভাবে দেশকে পরিচালনা করতে চাচ্ছেন। অর্থাৎ আমরা মুখে বলছি গণতন্ত্র, যদি সত্যিকার অর্থে গণতন্ত্রকে আপনি বাস্তবায়ন করতে চান, তা আপনার পিআর এ আসতে হবে। তাহলে এখানে সবার মতামত থাকলো, সবার মতামত অনুযায়ী আপনার এখানে সংসদটা পরিচালিত হবে। একটা কথা আপনাকে বলি, সবাই কিন্তু খুব চিন্তা করতেছে দুটো বিষয় নিয়ে। একটা বিষয় হচ্ছে যে আচ্ছা, পিআর এ যে 3জন এমপি হবে, আমি যদিও কথাটা আগে বলেছি, আমি এখনো বলতেছি, এই 3জন এমপি হবে কোন এলাকায় থেকে? এই 3জন এমপি কোন এলাকা থেকে কিন্তু হবে না। এই 3জন এমপি হবে দল সিলেকশন দেবে, দল একটা সিলেকশন দেবে যে তার এই সংসদে 3জন এমপি লাগবে, কাকে দেবেন সেটা কিন্তু উনি আগে থেকে ঠিক করে দেবেন। এখন প্রশ্ন আসতে পারে, এই লোক একটা যদি আওয়ামী লীগকে দিয়ে দেয়, অনেকের মধ্যে একটা ভয় আছে, বিশেষ করে কেউ কেউ বলতেছে যে যখন বলা হবে আপনার দল থেকে আপনি 3জন এমপি দেন বা 10জন এমপি দেন বা 20জন এমপি দেন, তাহলে কি হবে? না, সংসদ যে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকটা দল 300টি আসনের জন্য কে কে সিলেক্টেড হবে তা সুন্দর করে আপনার নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন। নির্বাচন কমিশনার ওটাকে দেখবেন, স্ক্রুটিনাইজ করবেন, করে দেখবেন যে এর মধ্যে ফ্যাসিস্ট কেউ আছেন কিনা, বা এর মধ্যে এরূপ কোনো গুণাবলী বা এরূপ কিছু আছে কিনা যা কখনোই এমপি হওয়ার সাথে সাংঘর্ষিক। তাহলে নির্বাচন কমিশন ওটা আগে বাদ করে দেবেন। তাহলে এই লোকগুলো যখন আপনার সংসদে আসবে, তখন তো ফ্যাসিস্ট আসার সুযোগ নাই। কারণ আপনাকে যখন নির্বাচন কমিশন বলবে যে আপনি 3% ভোট পেয়েছেন, 3-3-9, অর্থাৎ 9টি আপনার এমপি হবে। এই 9টি এমপি হবে কোথা থেকে? আপনি যে তালিকা দিয়েছিলেন সেই তালিকা থেকে কিন্তু এমপি হবে। অর্থাৎ এখানে ফ্যাসিস্ট আসার কোনো সুযোগ নাই, এবং এরা তো সংসদের নেতৃত্ব চালাবে। আর একটা প্রশ্ন যেটা আসতেছে যে আসলে স্থানীয় যে ব্যক্তি আছে, তার মেয়ের বিয়ে বা তার ছেলের চাকরি বা তার কোনো মানে আত্মীয় অসুস্থ হয়েছে, তিনি কার কাছে যাবেন? ওইটা আমি আগেই বলেছি যে এটা তো হচ্ছে রাজভোট। রাজভোটে তারা রাষ্ট্র পরিচালনা করবেন। আর আমাদের দেশের নির্বাচন তো দুটি, একটা হচ্ছে স্থানীয় নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। স্থানীয় যখন নির্বাচন হবে, তখন আপনি ঠিক করবেন যে আপনার মেম্বার কি হবে, আপনার চেয়ারম্যান কি হবে, আপনার উপজেলা চেয়ারম্যান কি হবেন, আপনার জেলা পরিষদের চেয়ারম্যান কি হবেন। ওইটা হচ্ছে আপনার স্থানীয় আপনার নেতা। তার কাছে গিয়ে আপনার কথা বলবেন, চাকরির কথা বলবেন, সমস্যার কথা বলবেন, উনি আপনার সমস্যা দেখবেন। অতএব এখানে তো কোনো মানে দ্বিমত থাকার কথা না। পিআর নিয়ে যারা বুঝতেছেন না যে পিআর নিয়ে তো এত কিছু কঠিন, পিআর নিয়ে কঠিন না, আপনি বুঝতে চান না তাই আপনার জন্য কঠিন। পিআর এর সহজ হিসাব, ভোট যে যত পার্সেন্ট ভোট পাবে তার এমপি হবে তত পার্সেন্ট। অর্থাৎ 1% ভোট পেলে 3জন এমপি হবে, 10% ভোট পেলে 30জন এমপি হবেন, 40% ভোট পেলে 120জন এমপি হবেন। এটা একদম সহজ হিসাব। এখানে সকলের মতামতকে যদি আপনি সংসদে প্রাধান্য দিতে চান, তাহলে অবশ্যই আপনার পিআর মানতে হবে। আর যদি আপনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চান, তাহলে আপনি পিআরকে স্বীকার করবেন।